আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপাস। শুরুতে জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। তৃতীয় ধাপের ৮৭ উপজেলায় ভোট গ্রহণকাল ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে ২২টির। ঘূর্ণিঝড় রিমালে ১৯ জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদপুরের হাজীগঞ্জে বসত ঘরে ঢুকে দাদি নাতিকে কুপিয়ে হত্যা, নাতনি গুরুতর আহত। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। ঘূর্ণিঝড় রিমালের কারণে আরও ৩টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা ৩টি হল চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুড়ি। এ নিয়ে স্থগিত হওয়া উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে। ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে কাল দেশের ১০৯টি উপজেলার নির্বাচনের কথা ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন ৮৭টিতে হবে স্থানীয় এই নির্বাচন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, যেগুলোতে ভোট হবে সেগুলো পুরোপুরি প্রস্তুত। মাঠ প্রশাসনের তথ্য নিয়েই স্থগিত হওয়া উপজেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে, একটি ভোটই হবে, দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি 50 জন আসে 50 জনই দেখাবে, ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র জাল ভোট দিয়ে ধরা পড়ছে, তারপর জেল দেওয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা ভোট গ্রহণের সামগ্রী গ্রহণ করেন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে থাকবেন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং আচরণ বিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 5 থানার ওসি প্রত্যাহার করেছে ইসি। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইলের সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ হবে কাল। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, কেন্দ্রগুলোতে কি সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা, আর নিরাপত্তায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি নিপা, আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। টাঙ্গাইলের কালকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের টাঙ্গাইল সদর, টাঙ্গাইল নাগরপুর এবং দেলদুয়ার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সকাল 8টা থেকেই আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেই জায়গাটি থেকেই মূলত নির্বাচনীয় যে 3টি উপজেলাতে সরঞ্জাম এবং কি ভোট বাক্স, ব্যালট বাক্স সহ যা উপকরণ আছে ভোট কেন্দ্রে পাঠানোর জন্য সকাল থেকেই আনসার সদস্য এবং কি পুলিশ সদস্য একাধিকভাবে কাজ করছে। এবং কি তার পাশাপাশি প্রিজাইডিং অফিসার, তারপর সহকারী প্রিজাইডিং অফিসার কাজ করছে। সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত, 2টার মধ্যেই তারা বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানোর জন্য যে প্রক্রিয়া ছিল, যে আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো করা শেষ হয়ে গেছে। তো ইতিমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স এবং কি বিভিন্ন সামগ্রী। তো প্রশাসনের বিষয়টি, আপনি যে বিষয়টি বললেন, আসলেই আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন বিগত নির্বাচন, দুইটা নির্বাচন হয়েছে, টাঙ্গাইলের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। কিন্তু পুলিশ সুপার যে জিনিসটি বলেছেন যে পুলিশ হার্ডলাইনে আছে, পাশাপাশি বিজিপি এবং কি র্যাব সদস্য, ডিবি এবং কি পুলিশের অতিরিক্ত ফোর্স সহ নির্বাহী হাকিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ টিম
একাধিক টিম কাজ করছে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলের কাল নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে বিকেল 4টা পর্যন্ত। এরকম আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে একই বিষয় জানিয়েছেন যে সার্বিক বিষয় ভোট সুষ্ঠু করার জন্য যে পদক্ষেপগুলো সেইগুলোই নেওয়া হচ্ছে বিশেষ করে। তো তাছাড়া টাঙ্গাইলের আরও 2টি নির্বাচন এর আগে ইতিমধ্যে হয়ে গেছে, সেই নির্বাচনগুলোতেও কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচন অফিসার এবং কি পুলিশ প্রশাসন এবং কি জেলা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। আগামী নির্বাচনও জানি সুন্দর হয় সেই ক্ষেত্রেই প্রশাসন মাঠে তৎপর রয়েছে এবং কি বিশেষ করে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করবে। আমরাও থাকবো গণমাধ্যম কর্মীরা সকাল থেকে রাত একদম 11টা পর্যন্ত আপনার মাধ্যমেই দেখাবো নির্বাচনের সর্বশেষ যে কি পরিবেশ কি সৃষ্টি হয়, কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে নাকি, সব ঘটনাই আপনার মাধ্যমে দেখাবো। নিপা, এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিপা। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন খান। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আঘাত হানার একদিন পরও উপকূলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি। ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের রুমা থানচি সড়কের লাইমি পাড়ার কাছে একটি বেইলি ব্রিজ দেবে গেছে, ফলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙামাটিতে অতিবৃষ্টিতে বাঘাইছড়ি উপজেলার অন্তত 3টি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে সড়ক যোগাযোগ। খাগড়াছড়িতে ঘূর্ণিঝড়ের কারণে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। খুলনায় গাছ চাপা পড়ে বটিয়াখাটা উপজেলার লালচাঁদ মোড়ল নামের এক কৃষক মারা গেছেন। পটুয়াখালীতে 9,105টি পুকুর, 765টি মাছের ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এছাড়াও জেলায় 3,500 কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাজীপুরে বৃষ্টি বন্ধ হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার প্রধান সড়কে কোথাও বৃষ্টির পানি জমে নেই। শতভাগ পানি নিষ্কাশন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে 8ম নগর সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আর যদি কুইক রেসপন্স টিম না রাখতাম তাহলে তো নগরবাসী তো নাকাল হয়ে যেত, তো নগরবাসী তো মুভ করতে পারতো না। তো আমাদের ঢাকা উত্তরের আমার কাছে যে মেসেজ এসেছে এবং আমি জিআইএস ম্যাপের মাধ্যমে যেটা দেখেছি যে আমাদের বিশেষ করে মেইন রোডগুলোকে শতভাগ ঠিক আছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ টেকনিক 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয় সম্বলিত 11টি প্রকল্প অনুমোদন করেছে। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে রোহিঙ্গাদের জন্য এবং এদের কারণে ক্ষতিগ্রস্তদের কল্যাণে রয়েছে একটি প্রকল্প। গুচ্ছ প্রকল্পে থাকছে 12টি উপপ্রকল্প। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক। সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সরকারের চতুর্দিকে শুধু দুর্নীতি আর দুর্নীতি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফনটা ঠিক মতো হয়, আপনার যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত। তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024 এবং মৌসুম পরবর্তী এডিস সার্ভে 2023-এর ফলাফল অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। ঢাকা উত্তর সিটির মিরপুর, বনানী, হাতিরঝিল, উত্তরা, মালিবাগ, মোহাম্মদপুর, অখিলকেত সহ 8টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটির শাহ আলী, টোলারবাগ, দক্ষিণ পাইকপাড়া সহ মোট
10টি এলাকায় এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে। মঙ্গলবার রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে 2024-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য দেওয়া হবে। আমরা এবার কিন্তু একটা টিম করে দিয়েছি প্রত্যেকটা জায়গাতে, যাতে রোগীরা স্ক্যাটার্ডলি, ধরেন পেডিয়াট্রিক্স ওয়ার্ডে একটা বাচ্চা পেডিয়াট্রিক্সের ওয়ার্ডে ভর্তি হলো, কিন্তু তার দেখা গেলো যে মেডিসিনেরও সাপোর্ট লাগছে, তাহলে ওই টিমের মেম্বাররাই যেন যায়, তখন যেন আরেকজনকে ডেকে পাঠাতে না হয়। এই কম্বিনেশনটা কিন্তু এইবার আমরা বলতে গেলে এইবার নতুনভাবে আমরা চিন্তা করেছি। চাঁদপুরের হাজীগঞ্জে রাতের আধারে বসত ঘরে ঢুকে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে নাতনি। সোমবার রাত 1টার দিকে বাকিলা ইউনিয়নের রাধারশা গ্রামের বকাউল বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতদের স্বজনেরা জানিয়েছেন, বোরকা পরে এক যুবক ঘরের দরজা ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দাদি হামিদুন্নেসা নিহত হয়, আর নাতি আরাফাত হোসেনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্তে পিবিআই ও পুলিশ কাজ করছে। খাল থেকে আনাস নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায় আনাস, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। অন্য ছাত্ররা বাসায় ফিরে এলেও আনাস ফেরেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে আনাসের মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে উদ্ধারের খবর পায় পরিবার। পুলিশের ধারণা, খালে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়। এবারে কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। জেটি ও বহির্নোঙরের সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে, তবে ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অফিস সিগন্যাল নামিয়ে নিলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এই কারণে ঝড়ের আগে গভীর সাগরে পাঠিয়ে দেয়া মাদার ভেসেলগুলো আজ সকালেও ফিরতে পারেনি। ঝুঁকি এড়াতে কোনো লাইটার জাহাজকেও বহির্নোঙরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে সব ধরনের পণ্য ওঠানামা বা জাহাজ হ্যান্ডলিং বন্ধ রয়েছে। তবে আজ সকালে বন্দরের পাইলটরা আলাদা বোটে করে গভীর সাগরে গেছে। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে জার্মানির রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়েচে ভেলেকে মানবাধিকারের প্রতি অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, তথ্য অধিকার হচ্ছে মানবাধিকার, তথ্যের মালিক জনগণ। তবে সঠিক তথ্য পাওয়ার নিশ্চিত করার সঙ্গে সঙ্গে অপতথ্য রোধে কাজ করতে হবে। কর্মশালায় বক্তারা তথ্যের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব দেন। যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেয়। আর যদি সেটা করতে না পারে, তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে, বাংলাদেশকে পৃথিবীর সামনে খাটো করে দেখানোর যে অপচেষ্টা করে তার অংশ হিসেবে এটি হয়েছে, সেটি আমরা ধরে নিব। কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার অংশ হিসেবে এই সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। রবিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি এবং ভৈরব পৌরসভার মেয়র মোহাম্মদ ইফতেখার হোসেন ভৈরব পৌরসভা কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। এই সময় জানানো হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসেবাসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করে
নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেয়াই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মূল উদ্দেশ্য। তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। সিন্ধু প্রদেশে সোমবারের তাপমাত্রা ছিল 52.2 ডিগ্রি সেলসিয়াস। 30 মে পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পাকিস্তানের 39টি জেলার মধ্যে তীব্র গরমে পুড়ছে 26টি। সবচেয়ে খারাপ অবস্থা সিন্ধু প্রদেশের। মহেঞ্জোদারোতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয় 52.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আধা ঘন্টার জন্য বের হয়েছি, এতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। মহেঞ্জোদারোর তাপমাত্রা 2-1 দিনের মধ্যেই কমে যেতে পারে, তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এত গরম যে জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হতে সাহস পাচ্ছি না। বাড়তি ভোগান্তি যোগ করেছে লোডশেডিং। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। জুনের শুরু ও শেষ ভাগে আরও 2 দফা তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ভয়াবহ গরম, তার মধ্যে নেই বিদ্যুৎ, না ঘরে না অফিসে, কোথাও শান্তি নেই। এর আগে 2017 সালে বেলুচিস্তানের তুরবাত শহরে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের মিজোরামে ভারী বৃষ্টিপাতের কারণে পাথর খনি ধসে প্রাণ গেছে 10 জনের। ভারতীয় বার্তা সংস্থাগুলো জানায়, মঙ্গলবার ভোরে আইজল জেলায় এক দুর্ঘটনা ঘটে। জেলার মেলথাম ও হিলমেন শহরের এই ঘটনায় এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। টানা বৃষ্টির কারণে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই হামলার বিষয়ে আলোচনার জন্য আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি অধিবেশন আহ্বানের ডাক দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। পশ্চিমা বিশ্বের মানবতার বুলি মুখ থুবড়ে পড়েছে ফিলিস্তিনের গাজায়। হামাসকে ধ্বংসের নামে গাজা জুড়ে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। রক্ষা পাচ্ছে না নিরাপদ আশ্রয় ভেবে অবস্থান নেয়া বেসামরিক নাগরিকরাও। রবিবার রাতে রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 45 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় 250। সবাই পুড়ে মারা গেছেন। কে কার স্বজন বোঝার উপায় নেই। আমরা সারা রাত ঘুমাতে পারিনি। সেনারা বলেছিল স্থানটি নিরাপদ, আর এখন কি হলো? ওরা বলছে 2 জন হামাস নেতা মারা গেছে। এখানে কোনো নেতা নেই, সবাই সাধারণ মানুষ। একে দুর্ঘটনা আখ্যা দিলেও হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের আহ্বান, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাতেও তাল আস সুলতান, সৌদি, আল জারুব সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বর্বর হামলা চালিয়েছে সেনারা। জাতিসংঘ জানিয়েছে, গেল 20 দিনে নিরাপদ আশ্রয়ের খোঁজে 10 লাখ বেসামরিক নাগরিক গাজার বিভিন্ন শহর ছেড়েছেন। হামলার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে চলছে বিক্ষোভ। তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশ্রয়ে কোনো কিছু মানছে না তেল আবিব। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে জানিয়ে দেব খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। উইকেট কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে 3 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। 2-1 সিরিজ খোয়ানোয় বাংলাদেশের সামর্থ্য নিয়ে এই প্রশ্ন উঠেছে। তবে তাদের বিপক্ষে শেষ ম্যাচে 10 উইকেটের জয়ে নিজেদের মনোবল ফিরে পাওয়ার দাবি করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজের শেষ ম্যাচে উদ্বোধনী জুটির পারফরমেন্স মূল পর্বে ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বড় প্রেরণা।
টি-20 বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর মাত্র 5 দিন। 4 গ্রুপে ভাগ হয়ে 20টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। দল পরিচিতির প্রথম পর্বে থাকছে এই গ্রুপের 7 কাহন, যেখানে লড়বে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র, এই 5 দল। বহুজাতিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানকে যেন একই গ্রুপে রাখতে পছন্দ করে আয়োজকরা, কারণ বিশ্ব ক্রিকেটে অন্য যে কোনো ম্যাচের চেয়ে ভারত পাকিস্তান দ্বৈরথ বেশি আলো ছড়ায়। তাছাড়া রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্ব আসর ছাড়া তাদের মাঠের লড়াই দেখার সুযোগও মেলে না। 2013 সালে সবশেষ আইসিসির কোনো ইভেন্টের শিরোপা জেতে ভারত সেবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর 1 দশকেরও বেশি সময় পেরিয়েছে। সবশেষ গত বছর নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি তারা। তাই এবার আটঘাট বেঁধেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে সড়ক দুর্ঘটনায় ওয়ানডে বিশ্বকাপ মিস করার ঋষভ পান্ত প্রস্তুত নিজের সেরাটা দিতে। অন্যদিকে অদ্ভুত এক পরিস্থিতিতে এবারের আসর শুরু করছে পাকিস্তান। টি-20 বিশ্বকাপের জন্য সবার শেষে দল ঘোষণা করেছে পিসিবি, তবে সেখানে নেই কোনো সহ অধিনায়কের নাম। এই পদের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন শাহিন আফ্রিদি। এমন খবরের পর বোর্ড জানিয়েছে কাউকেই প্রস্তাব দেওয়া হয়নি। তাতে বোর্ডের সাথে খেলোয়াড়দের দূরত্ব নিয়ে যে গুঞ্জন ছিল তা অনেকটাই প্রকাশ্যে চলে আসে। ফলে 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক আসরের শিরোপা না জেতা দলটির জন্য এবারের আসর বেশ চ্যালেঞ্জিংই হতে পারে। অষ্টমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড টি-20তে অংশ নিচ্ছে আয়ারল্যান্ড। সেরা সাফল্য বলতে 2009-এ সুপার 8। এরপর আর কোনো আসরেই তেমন নজর কাটতে পারেনি আইরিশরা। তবে আয়ারল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে কানাডা আর যুক্তরাষ্ট্র। অনেকটা চেনা পরিবেশ আর নিজেদের কন্ডিশনে খেলবে তারা। সেই সাথে বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী ক্রিকেটার আছে দুদলেই। তাই ঐতিহ্যে পিছিয়ে থাকলেও আসরের চমক দেখানোর সামর্থ্য আছে তাদের। বাংলাদেশকে হারিয়ে যার কিছুটা ঝলকও দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটোল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। তৃতীয় ধাপের 87 উপজেলায় ভোট কাল ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে 22টির। ঘূর্ণিঝড় রিমালে 19 জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। চাঁদপুরের হাজীগঞ্জে বসত ঘরে ঢুকে দাদি নাতিকে কুপিয়ে হত্যা, নাতনি গুরুতর আহত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।